নমস্কার, পেন নাম সালাম আলাইকুম। আজকে আবার এসে গেছি চ্যাংড়াপোনা করতে। আজকে একটু ওই আমেরিকান ডিম, মানে সায়েন্টিস্ট থেকে কি করে আমি রেন প্যান হয়ে গেছি, আর আমার স্বাধীনতা সংগ্রামী দাদুর গল্প বলবো। উইল ট্রাই টু কানেক্ট দ্য ডট। কারণ সংস্কৃত মন্ত্রতন্ত্র তো সবার জন্য নয়। আর আমি হচ্ছে যখন যেটা মনে হাসে বলি আর কি। হ্যাঁ, কখনো তো, আর এটা তো নতুন কিছু নয়। ইনফ্যাক্ট মানে যখন শ্রীচৈতন্য আর কি তার হরিবোল প্রচার করার চেষ্টা করেছিলেন, তখন জনতা খাচ্ছে না, তখন শ্রীচৈতন্যর হচ্ছে এমবিএ ছিল এক হিসাবে। মানে আমার যদি এমবিএ থাকে, শ্রীচৈতন্যরও এমবিএ ছিল। তো শ্রীচৈতন্য শুরু করলেন, ঠিক আছে, যুবতী মেয়ের কোল, মাগুর মাছের ঝোল, বলো হরিবোল। মানে যে করেই হোক লোকে বলাতে হবে। তো যাই হোক, আমি সেটা চেষ্টা করি আর কি, বাবার পুরোনো গান, সংস্কৃত মন্ত্র এটসেট্রা এটসেট্রা বলি। তো বন্ধুরা হঠাৎ করে মাঝে মাঝে প্রশ্ন করে, তুই করছিসটা কি? আমি তাদের বলে বোঝাতে পারি না যে আমি কিচ্ছু করি না। আলটিমেট, হ্যাঁ, কিছু করি না সেই অর্থে আর কি। মানে 41 বছর বয়স থেকে, মানে 2018 থেকে আর কি বাধ্য হয়ে রিটায়ার্ড। তো সেই গল্প বলবো। তার এই গল্প যে বলার আগে আমার একটু দাদুকে, এই গল্পর শুরুটা আমার মামাবাড়ির দাদু, আন্দুলের দাদু ঈশ্বর বলাইচন্দ্র ঘোষকে দিয়ে শুরু করা যাক। আমার দাদু, মামাবাড়ির দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওটা এমন কিছু বড় ব্যাপার নয়। কারণ কারণ হিসাবে বলছি, স্বাধীনতা সংগ্রামী বড় ব্যাপার, ওটা আমি ছোট করছি না। আমি বলছি ওই সময় যারা জন্মাবে, যাদের মধ্যে একটু বোধ বুদ্ধি আছে, তারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করবে। কিন্তু আমার দাদু স্পেশাল, মামাবাড়ির দাদু স্পেশাল ছিল। কারণ দাদু একটা ঘটনা ঘটেছিল, যেটার জন্য আমি খুব গর্বিত আবার লজ্জিত। কোনটা বেশি সেটা বলতে পারবো না, সম্ভবত গর্বিতটা বেশি। হয়েছিল কি, আমার দাদু, আমার দিদা, হ্যাঁ, বিল্লরানী ঘোষ, দাদু বলাইচন্দ্র ঘোষ, দিদা দুজনেই মারা গেছেন। বিল্লরানী ঘোষকে হাতে একটি বাঠাম নিয়ে পুরো তাড়া পাড়া তাড়া করে ঘুরিয়েছিলেন। কারণটা হয়েছে কি, দাদু ছিল স্বাধীনতা সংগ্রামী, আর তখন খুব অভাবের সংসার। হ্যাঁ, মানে আমার মা বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। তো মানে খুবই খারাপ ইনফ্যাক্ট। তো যাই হোক, তো দিদা করেছিল কি, ওই কার্ড থেকে শুনে টুনে ফ্রিডম ফাইটার যে পেনশন হয়, স্বাধীনতা সংগ্রামী যারা লড়াই করেছে দেশ স্বাধীন হওয়ার পরে, ওদের পেনশন দিচ্ছে দিচ্ছে। তো সবাই যারা কিছু কারণে তারাও স্বাধীনতা সংগ্রামী পেনশন পেয়ে যাচ্ছিল। হ্যাঁ, কাগজপত্র ফিল আপ করে। তো দিদা সেই একটা ফর্ম তুলেছিল, সেইটাতে দাদুর রাখি, আমি সরকার থেকে পয়সা নেবো বলে তো আমি দেশের জন্য কাজ করিনি। হ্যাঁ, দাদু হচ্ছে এই স্বদেশী করতো। স্বদেশী হচ্ছে দাদু ওই লিটারেচার আর কি। হ্যাঁ, ব্রিটিশ আমলে লিটারেচার, এদিক ওদিকে ছোট্টখাট্টো মানুষ ছিল, ওগুলো পাচার করতো আর কি। হ্যাঁ, সাহিত্য। তো যে কারণে দাদুর যে বাবা, তার সরকারি চাকরিটা চলে গেছিল দাদুর জন্য। মানে দাদুর বাবা ফোর্ট উইলিয়ামে কাজ করতে, করণিকের চাকরি, কেরানির চাকরি, সেটা চলে গেছিল ব্রিটিশ আমলে। ধরা পড়ে, তারপরে দাদুকে লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক করে অনেক গল্প। কিন্তু ওই দাদু হচ্ছে মাছ ধরবেন, তারপরে বিড়ি মারতেন। হুম, বলাই ঘোষ। তারপরে আন্দুলে সিনেমা হল ছিল, তাতে ওই ওই আগে যেটা ছিল আর কি, ওই মনে আছে সেই টিকিটের ওপরে টর্চ লাইট ধরে ধরে বসিয়ে দিত, দাদু ওই লাইটম্যানের কাজ করতেন। হ্যাঁ, সিটিং অ্যারেঞ্জমেন্ট করতেন। কিন্তু ওতে তো আর সংসার চলে না। কিন্তু তবুও কোনো দিন দাদু সরকারের থেকে সাহায্য নেয়নি। আর দাদু যখন মারা যান, হঠাৎ করে মারা যান, তো মাসি আর কি, মাসি আর দিদা প্রত্যেকটা দোকানে গিয়ে, যেখানে যেখান থেকে দাদু বিড়ি কিনতেন, বিড়ি ফিড়ি কিনতেন, বা চা দোকানে, সব্বাইয়ের কাছে খোঁজ নিয়ে যে গেছেন, একটি পয়সাও কারো কাছ থেকে ধার নেয়নি। সেই আর কি, সেই দাদুর জন্য আমি খানিকটা লজ্জিত। হুম, দিদাকে ওরম ছুট করিয়েছিল পুরো পাড়া জুড়ে বাঠাম নিয়ে ফর্ম তুলেছিল বলে স্বাধীনতা সংগ্রামী পেনশনের। বাট আমার রক্তে মনে হয় ওই ফ্রিডম ফাইটার জিনটা আছে, যে কারণে আমি 41 বছর বয়সে অত সেলফ রিটায়ার্ড। সেই অনেক গল্প আছে, যে যাই হোক, আমেরিকাতে তো নিয়ম কানুন প্রচুর আছে, কিন্তু কেউ মানে না। তো আর আমি আমার মা আর ভগবান ভদ্রলোক ছাড়া চেষ্টা করি কম্প্রোমাইজ করে জীবনটা কাটানোর। তো যাই হোক, 7 বছর ইউনিভার্সিটিতে পড়ানোর পরে 8 নম্বর বছরে আমাকে কাটিয়ে একটি জাস্ট সদ্য পিএইচডি করেছি একটি সাদা হোয়াইট আমেরিকান গার্ল, একটি ইয়াং গার্লকে নিল। তো আমাকে জব ইন্টারভিউটুকুও দেয়নি। তো সেটা নিয়ে রাগটা করে একটা চিঠি লিখেছিলাম, একটু কড়া করে। তো চিঠিতে একটা লাইন ছিল, আই এম জবলেস নট স্মাইললেস। তোরা কোট করে দিল, আই এম জবলেস নট স্মাইললেস। সেটা দিয়ে আমার চাকরি তো দূরের কথা, যে ক্যাম্পাসে আমি 7 বছর ধরে পড়িয়েছি, সেই ক্যাম্পাসে আমার পার্মানেন্ট ট্রেসপাসিং অর্ডারও হয়ে গেল। যদিও পার্মানেন্ট ট্রেসপাসিং অর্ডার দিতে গেলে একটা টেম্পোরারি দিতে হয়, নিয়মন বলছে। কিন্তু আমার তো লয়ার ধরার পয়সা নেই, আর এই দেশে তো বিনা পয়সায় বলে কিছু হয় না। ফলে 2017 কাজ চলে গেল অনেক বিদ্যে। কারণ তখন
কেমিস্ট্রিতে মাস্টার্স আছে, মানে শুধু এই দেশের ডিগ্রিগুলোই যদি ধরি, আমি কেমিস্ট্রিতে ইউনিভার্সিটি অফ কেন্টাকি থেকে মাস্টার্স, তারপরে ইউনিভার্সিটি অফ মিজোরি সেন্ট লুইস থেকে পিএইচডি, তারপরে চাকরি করতাম, পয়সা কম ছিল কিন্তু ফ্যাকাল্টি টিউশন ফ্রি বলে আমি এমবিএও করে ফেলেছি, তখন তো বুঝিনি কি মাস্টার নিচ্ছি। হ্যাঁ, তারপরে প্রিপেয়ারিং ফিউচার ফ্যাকাল্টি বলে একটি গ্র্যাজুয়েট সার্টিফিকেটও আছে, কী করে পড়াতে হয় সেটাও শিখেছি। কারণ আমার সবসময় মনে হয় সব কিছুর জন্য একটা ট্রেনিংয়ের দরকার হয়। ইনফ্যাক্ট আমি কমেডিয়ান হব সেই ট্রেনিংটাও আমি ডিসি বেনির ম্যানহাটন স্কুল অফ কমেডি ইনস্ট্রাক্টর ডিসি বেনির কাছে আমি গ্রুপ ক্লাস নিয়েছি। হ্যাঁ, মানে একা একা ক্লাস তো দিতে পারবো না, 1-to-1, ও তো অনেক পয়সার ব্যাপার। তো আমরা ওই 8-9 জনের গ্রুপে যে ক্লাসগুলো হয় তাতেই ঘন্টা পিছু তো $30 $35 করে ঘন্টা পিছু দিতে হয়। তো যাই হোক, সেই ক্লাস নিয়েছি। আমি সবসময় ট্রেনিংয়ে বিশ্বাসী, হ্যাঁ, যে একটু কিছু করতে চাইলে একটু ট্রেনিং নেওয়ার দরকার আছে। কারণ আমি মন্ত্র যেগুলো বলার চেষ্টা করি, সেটা দীপঙ্কর মহারাজ, সত্যব্রত মহারাজ বাবার ট্রেনিং, হ্যাঁ, সব থাকে। ট্রেনিং মানুষকে একটু সাহায্য করে, হ্যাঁ। তো যাই হোক, তো আমি লিখেছিলাম জবলেস অ্যান্ড স্পাইনলেস, আই এম জবলেস বাট আই এম নট স্পাইনলেস। তো সেটার জন্য ওটা নাকি একটা থ্রেট, সুতরাং আমি বিপজ্জনক ব্যক্তি। তো আর এই দেশের গল্প হলো, আপনি যদি সাদা চামড়ার আমেরিকানদের সঙ্গে, বিশেষ করে যাদের পয়সা করি আছে, একটু ঝামেলা করে ফেলেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু তারা তো উমাপ্রসাদ মল্লিককে চেনে না, আর তার দাদু বলাই ঘোষের নামও শোনেনি। ফলে এই 1 বছর ধরে খরায় বসেছিলাম, কারণ অনেক বৃদ্ধ হয়ে গেছে, কেউ চাকরিও দেবে না। তখন 41 বছর বয়স, 41 থেকে 42, ঘরে বসেছিলাম। বাচ্চা তখন মানে মার্চে আমার ছোট মেয়ে জন্মালো, আর মেতে আমার চাকরিটা চলে যায়। তো বড় জায়গায় যেতে গেলে এখন সবাইকে নিয়ে আবার যেতে হবে, তো সেটাও তো আর করা যাবে না। তো আলটিমেট ঠিক করে ফেললাম যে 8 বছর ইউনিভার্সিটিতে চাকরি বাড়ি করে আর কি, পড়াশোনা করে কিছু, এখানে রিটায়ারমেন্ট বলে, রিটায়ারমেন্ট ঠিক নয়, ওটা হচ্ছে আপনার ধরুন স্যালারি 7% আপনি জমা দেবেন, আর স্কুলও ম্যাচিং 7% জমা দেবে। আর আপনার বয়স যখন 60-এর বেশি হয়ে যাবে, হ্যাঁ, তখন ওই যেটা মানে হবে আর কি, মানে ওটা মিউচুয়াল ফান্ডে থাকে আর কি রিটায়ারমেন্ট, সেই টাকাটা আপনি একবারেও পেতে পারেন, আবার ধাপে ধাপে নিতে পারেন। কিন্তু আপনি যদি বেশি দিন বাঁচেন তাহলে মুশকিল, তাহলে আর কোনো খাবারের পয়সাও নেই। মানে আমাদের দেশের মতো যতদিন বাঁচবে ততদিন পেনশন, ওটা নয়, আপনি যেটা রেখেছেন সেটাই পাবেন থেকে থেকে। কিন্তু ওটা যদি আগে নিতে চান তাহলে অনেক পেনাল্টি দিতে হবে। তো আমার যেটা জমা হয়েছিল 8 বছরে, প্রায় সব মিলেমিশে হয়তো 100K মতো আর কি, 100,000 মতো ছিল। কিন্তু আমাকে তো পেনাল্টি দিতে হলো বিশাল, হ্যাঁ, মানে কেটে কুটে হাতে $67,000-68,000। তো সেই নিয়ে আমি ঠিক করলাম ব্যাংকের থেকে বাড়ি কিনবো। যে বন্ধু বান্ধবরা প্রশ্ন করে, দিয়ে কী করছিস? তো ব্যাংকের থেকে 1 বছর ভীষণ ডিপ্রেস ছিলাম, তারপরে কাউকে বলিও নি, নিজের স্ত্রীকেও বলিনি, কাউকে বলার দরকার নেই। কারণ বললে মানুষ দুর্বল করে দেয়। নিজে যদি ভুলও করা যায়, জীবনে একটা জিনিস শিখেছি যে আপনি যদি ভুলও করেন, কিন্তু নিজের ইচ্ছায় যদি করেন, সেটাকে একটা ঠিক করার একটা চার্ট থাকে, আর দোষ দেওয়ার তো কাউকে যাবে না, কারণ আপনি নিজে করেছেন, রাইট? তো কিচ্ছু জানা নেই, এতদিনকার কলেজে পড়িয়েছি, ইউনিভার্সিটিতে পড়িয়েছি, আমার মানে মানে বিজনেস সম্পর্কে কোনো আইডিয়াই নেই আর কি। সেইটা কিন্তু 1 বছর ধরে কিছু একটা করতে হবে, আর কম পয়সায় করতে হবে, হ্যাঁ, এই $67,000-68,000 তহবিল নিয়ে আর কি, ক্যাপিটাল নিয়ে আমি তখন ওই ব্যাংকে, যে বাড়িগুলো ওরা বিক্রি করতে পারে না আর কি, মানে ধুনো ধরে গেছে, যে বাড়িকে আমার একেরা অপমান করতো আর কি, ব্রোকার অপমান করতো, যে পয়সা দিলেও আমি এটা কিনবো না। এত বাজে অবস্থা। তো সেই বাড়িগুলোকে আমি কিনতাম, সেই বাড়িগুলোকে কিনতাম ধরুন, মানে ব্যাংকের আর কিছু করার নেই, এমন ভেঙে যাওয়া অবস্থা, মানে জাস্ট বাড়ির কোডটা আছে, স্ট্রাকচারটা আছে। তারপরে অন্যের বাড়িতে কাজ করতে পারবো না, কারণ যতই ইউনিভার্সিটিতে পড়িয়েছি তো একটা সম্মান আছে, হ্যাঁ, আমি তো ঘাস কাটতে পারবো না, দোকানে কাজ করতে পারবো না, কারণ ওখানে আমার ছেলে মানে স্টুডেন্টরা কাজ করে, খারাপও লাগবে। তো আমি করতাম কি, ওই কিন্তু নিজের বাসাটা করতে পারি, হ্যাঁ। তো খেটে খাওয়ার পাবলিক, যে কারণে আমাকে সবাই আওয়াজ দেয়। তো মানে জাস্ট আমি কোনোদিন সরকারের থেকে সাহায্য নিই না, ভগবান ভদ্রলোক আমাকে দুটো হাত দিয়েছেন, হ্যাঁ, মাথায় কিছু বিদ্যে দিয়েছেন, আমি করে খাই। হ্যাঁ, অনেক মানুষ আছে, হ্যাঁ, যারা প্রতিবন্ধী বা যাদের শারীরিক অসুস্থতা আছে, তাদের দরকার। আমার তো জাস্ট হাত ঘামে, অ্যাটলিস্ট হাত তো আছে রে বাবা। তো আমি পরিশ্রম করে খাওয়ায় বিশ্বাসী। এই যে আপনাদের সাবস্ক্রাইব করতে বলছি, তার কারণ আমি পরিশ্রম করছি এক হিসাবে, কাজে আমি ক্রিস্টাল ক্লিয়ার যে আমি আপনাদেরকে যেটা চাইছি, কিন্তু জাস্ট বিনা পয়সায় চাইছি না। আমি খানিকটা সময় দিয়ে আমার মতো করে চেষ্টা করছি লোকের কাছে পৌঁছানোর। বাঙালি সারা পৃথিবী জুড়ে, মানে 825 কোটি মানুষের মধ্যে 25 কোটি মানুষ বাংলা বলে। তাদের মধ্যে আমি যদি ফুটে যাওয়ার আগেও 10 লক্ষ বাঙালির সঙ্গে সারা পৃথিবী জুড়ে, আমেরিকায় ছোট্ট গ্রামে বসে, মানে ছোট্ট আর কি আরকানসাস স্টেটের ছোট্ট একটা জায়গায় বসে যদি তাদের সঙ্গে যোগাযোগটা করতে পারি, হ্যাঁ, সেটা করতে গেলে আমাকে ইউটিউবের থ্রু দিয়ে যেতে হবে। আবার ইউটিউবের অ্যালগোরিদম ভাঙতে গেলে ইউটিউব বলছে তোমাকে 1,000 সাবস্ক্রাইবার যদি না থাকে, দে ডোন্ট টেক ইউ সিরিয়াসলি, ওরা আমাকে সিরিয়াসলি নেবে না,
কারণ ওরা বিজনেস করতে এসছে, ওরা তো আর দাতব্য করতে আসেনি, ওদেরও একটা ব্যাপার আছে যে যত বেশি সাবস্ক্রাইবার হবে ওরা তাকে তত বেশি বাঙালির কাছে বলুন বা মানুষের কাছে বসুন পৌঁছে দেবে তার বক্তব্য। ওরা বিজনেস মডেল ওদের। সেই জন্য বারবার বলি ঘ্যান ঘ্যান করে একটু সাবস্ক্রাইব করুন, একটু ইয়ে করুন, লাইক কমেন্ট করুন, তাতে কাজ হবে আর কি, আরও বেশি মানুষের কাছে কাছাকাছি পৌঁছতে পারবো। তো যাই হোক, গল্পে আসি। তো আমি করতাম কি, ওই ব্যাংকে গিয়ে বলতাম, আমরা তো পশ্চিমবঙ্গের ছোট্ট জায়গা, বাগনানে বড় হয়েছি, তো সেলসম্যান দিয়ে বলতাম হয়তো কিনতে পারছে না, বাড়িটা তো বসেই আছে, তো আমাকে দিয়ে দিন, তো মানে জলের থেকেও কম দরে আর কি, যদি কিছু হয় সেই বাড়িগুলো আমি কিনতাম। ধরুন $10,000 একটা বাড়ি, মানে বাড়ি স্ট্রাকচারের ছোট্ট একটা জায়গা, মুরগির খোপ, বাড়ি বলার থেকে মুরগির খোপ ভালো, ভালো 2 bedroom 1 bath। এবারে 10,000 ওই বাড়িটা কিনে সেটাকে আরও মানে মানে 200 গুণ বা 300 গুণ তাতে খরচ করতে হবে। সেটা লাইসেন্স প্লাম্বার দিয়ে প্লাম্বিং করা, লাইসেন্স ইলেকট্রিশিয়ান দিয়ে ইলেকট্রিক করা, প্রপার কার্পেন্টার দিয়ে ফাউন্ডেশন ঠিকঠাক করা, আর সবাই যে যেমন পেরেছে তেমন মেরেছে নতুন। আর জিনিসপত্র কিনতাম ক্রেডিট কার্ডে, আর মজুরের লেবার যেগুলো না দিলেই নয়, মানে একমাত্র দিতে হবে ক্যাশে, সেগুলো ওই ক্যাশটুকু দিয়ে ওই করতে করতে আমি হয়ে গেলাম ছোট্ট ছোট্ট মুরগির খোপ আর কি। কালো আমেরিকানদের ওগুলো ভাড়া দিই, হ্যাঁ, কারণ ওইগুলো যখন রিটায়ারমেন্টের টাকাটা তো ভেঙে ফেলেছি, এবার আমার যখন ছেলেমেয়েরা যখন বড় হবে, 3টে বাচ্চা, তাদের তো এখানে তো যে জানেন আমেরিকাতে খরচ, কলেজ তো পুরো মাথা খারাপ করে দেবে। তো আর বাগনান নয়, বাগনান কলেজে পড়লাম, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, কিছু দিতে হলো না, বছরে 27 টাকা ছাড়া না। তো সেই পরীক্ষার আগে একটা 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা হয়ে গেল, ডান, ফ্রি এডুকেশন, সেটা তো আর এখানে নেই। তো যাই হোক, তখন এইগুলো বিক্রি করে দেবো, দিয়ে যাতে ওদের কলেজের পয়সাটা মিটিয়ে দিতে পারি, ধারটা না থাকে, সেই গল্পে করি। তো আমার বন্ধুরা যারা খুব কিউরিয়াস, এই তুই তো পিএইচডি করলি, মাস্টার্স করলি, তোর পেপার দেখি গো, হ্যাঁ 1500 পেপার তুই করছিসটা কি, তাদেরকে বলার চেষ্টা করি আমি কিচ্ছু করি না, কিন্তু বিশ্বাস করে না। সেই জন্যই আজকে আমেরিকান ড্রিম, আমার আমেরিকান ড্রিমের গল্পটা বললাম আর কি। তো খানিকটা আমার মনে হয় আমার এই সিদ্ধান্তের পেছনে দাদুর অবদান রয়েছে। তবে বেঁচে থাকলে একটা বই লিখবো, বেঁচে থাকলে আমার আত্মজীবনী লিখবো, কেউ পড়ুক আর না পড়ুক। লেখাটা হবে কিনা জানি না, কিন্তু টাইটেলটা কি হবে জানি, সেটা হচ্ছে আই এম জবলেস বাট নট স্পাইনলেস। বাঙালিদের তো ওইটা আছে, সে একটা পুরনো গল্প ছিল না, যে একজন বাঙালি বাবু বাজারে গেছেন, রিক্সাওয়ালা বলছে, বাবু আর রিক্সাতে উঠুন না। বাবু ঘরটা ঘুরিয়ে দেখলেন, না। বাবু একটু উঠুন না, সকাল থেকে কিছু হয়নি, বাচ্চাগুলো কোনো মানে এই জন্য কিছু খাবার দাবার নিয়ে যেতে হবে, বউ বাচ্চার জন্য, বাবু একটু রিক্সাটা উঠুন না, মানে পৌঁছে দিচ্ছি। বাবু চোখটা ঘুরে না, তুই আমার সাথে আয়। এবার বাবু বাবু রিক্সা উঠেন, তুই আমার সাথে আয়। এবার বাবু হেঁটে যাচ্ছেন বাজারে, ব্যাগ নিয়ে রিক্সাওয়ালা থেকে ফলো করছেন, খানিকটা গিয়ে বাবুর বাড়ি চলে এলো, বাবু সেখানে গেল, তা রিক্সাতে আমাকে এখানে পৌঁছে দিলে, তুই ক টাকা নিতিস? না, কত আর নিতে, এই 50 পয়সা নিতাম। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে 50 পয়সা। আমি তোকে ছোট করছি না, কিন্তু আমি রিক্সাতে আসলে উঠতে চাই না, হ্যাঁ রিক্সাতে উঠে তুই যে আমাকে টানবি, ওটা আমার পোষায় না। তো রিক্সাওয়ালা উত্তর দিল, বাবু আমার যতই অভাব থাক, আমি ও রিক্সায় না চড়িয়ে কারো থেকে পয়সা নিই না, ভালো থাকবেন। তো আমি হচ্ছি সেই বাঙালি সারা পৃথিবীতে, আমরা তো একটুখানি মানে খুলি পাতলা পাবলিক, হ্যাঁ। তো আমার মনে হয় কম্বিনেশন আর কি, দুটোর কম্বিনেশন, যে আমার স্বাধীনতা সংগ্রামী দাদু ঈশ্বর বলাইচন্দ্র ঘোষ, যে বিড়ি বাঁধবে সিনেমাতে, মানে লোককে বসানোর সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে, এই ওর জব, মাছ ধরবে, কিন্তু তবুও স্বাধীনতা ফ্রিডম ফাইটারের পেনশনটা নেবে না, কারণ ওটা দাদুর কাছে খুব লো। হ্যাঁ, স্বাধীনতা দেশের জন্য কাজ করে আমি পয়সা নেবো। আর আমার কাছে ব্যাপারটা হয়ে গেল, ঠিক আছে আমি ওই পয়সাগুলো যেটা রিটায়ারমেন্ট ভেঙে সেটা দিয়ে আমি একটা লয়ার ফয়ার ধরে ইউনিভার্সিটিতে উচিত শিক্ষা দিতে পারতাম, কিন্তু সেটা যদি না হয় তাহলে তো আমার 3টে বাচ্চা, মানে রামকৃষ্ণের ভাষায় আর কি, রামকৃষ্ণের কাছে একজন এসে একদিন বলছেন যে ঠাকুর আমার একটু যোগ ফোক শিখিয়ে দিন। আমি বললাম, বাহ ঠিক আছে বল, তোর খবর বল, তোর বউ বাচ্চা আছে, বিয়ে করেছিস? মানে হ্যাঁ আমার এরকম 3টি বাচ্চা, এত বছর বিয়ে করেছি। বাহ, তোর তো ভালোই যোগ হয়েছে, এখন আবার যোগ করছিস কেন? আগে বাচ্চাগুলো আগে ঠিকঠাক কর, তারপরে পরে এসে আবার যোগ করবি। তো আমি সেই হিসাবে আর কি, আমার তো মানে মজা নিতে ভালো লাগে, বাঙালি ছেলে একদম চোখে চোখ রেখে শেষ পর্যন্ত যাওয়ার ইচ্ছেটা আছে, কিন্তু 3টে বাচ্চা, তাদেরকে তো বড় করতে হবে, তাদেরকে তো কলেজে টিউশনগুলো দিতে হবে। তখন ঠিক করলাম দু পা পেছিয়ে যাই। তো 2 পা পেছিয়ে যেতে গিয়ে এখন হয়ে গেছি রেন্টম্যান। এখন আমার ছোট 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 কালো আমেরিকান যারা আর কি গরিব, তাদের ভাড়া দিই সম্মানের সঙ্গে। হ্যাঁ, কেউ ভাড়া মারে, কেউ ভাড়া দেয়, কেউ করে। তারপরে আস্তে আস্তে বাড়িয়েছি। হ্যাঁ, লাস্ট প্রথমে বলেছিলাম 3 বছর, আমি যা কাজই করি 3 বছর সময় দিই।
হ্যাঁ, চেষ্টা করি আর কি। আমার একটা 3 years রুল আছে বা 3 times রুল আছে। একটা বই সবসময় 3বার পড়ি। হ্যাঁ, প্রথম প্যারাগ্রাফটা মানে প্রথম চ্যাপ্টারটা 3বার পড়ি, কিছু বুঝি বা না বুঝি। হ্যাঁ, তো যখন শুরু করি 3 বছর সময় দিয়েছিলাম নিজেকে, যে 3 বছর আমি কিছু জানি না, সবাই আমার পেছন মারছে, তবু 3 বছর চেষ্টা করবো। 3 বছরে যদি সমস্ত পয়সা যদি চলেও যায়, ঠিক আছে, আমার রিটায়ারমেন্টটাই তো গেল, ঠিক আছে যাবে। আর যদি অর্ধেকও যদি বেঁচে যায়, তাহলে বলবো উমা এটা তোর দ্বারা হবে না, মাথা নিচু করে আবার অন্য একটা কিছু কর, রাইট? তাও 2019-এর গরমের সময় সামার থেকে শুরু করেছিলাম। 2019 থেকে 2022-এ গিয়ে দেখলাম যে টুকটুক করে চলছি, ঝাড় খাচ্ছি। আমরা যা ভাবি তা নয়, মানে জীবনটা তো যে কোনো ব্যবসারই ধরুন 50% তো ঝাড় খাওয়ার চান্স আছে। কিন্তু তারপরে আস্তে আস্তে একটু হলো, একটু নতুন ব্যাংক হলো, ছোটো ছোটো ব্যাংক, তাদেরকে বললাম যে আমি এই দেশে এত বছর আছি, হ্যাঁ, আমি তো কারো পয়সা মারিনি কোনোদিন, সমস্ত বিল ফিলটিগুলো দিই সময়ে, আমার বিদ্যে বুদ্ধি অনেক আছে, আমাকে কিছু ধার টার দেবেন। তো ওই আর কি মানে আমি তারপরে তারা আবার কিছু আমার ছোটোখাটো বাড়ি দেখে আমাকে ধার দিতে শুরু করলো, কমার্শিয়াল লোন পেছন মেরে দেয় বেসনই, হাই ইন্টারেস্ট। কিন্তু কি করবো, আমার তো উপায় নেই, তো ওই হিসাবে চলে। তো ভাড়াটের থেকে সেই পয়সাটা নিই, যেটা দেখে ওই ব্যাংকের প্রতি মাসে ধারটা আমি চলে যায়, ট্যাক্সের পয়সাটা চলে যায়, ইন্স্যুরেন্সের পয়সাটা চলে যায়, আর লোভ করি না। হ্যাঁ, তারপরে আমার $50 কি $60 থাকে, কারণ 10-12 বছর পরে বা 6 বছর 7 বছর পরে যখন আমার ছেলে মেয়ে পড়াশোনার জন্য টিউশনের দরকার হবে, তখন ওগুলো বিক্রি করবো আর এই করবো। এই হচ্ছে আমার জীবন। খুব সহজ সরল ব্যাপার, মানে জাস্ট আমেরিকায় বসে থাকা প্রবাসী বাঙালি, কিন্তু ওই বিদ্যে বুদ্ধি হয়ে একটু বাঁশ নিয়ে নিয়েছি আর কি। ওয়ালমার্ট পর্যন্ত কাজের জন্য অ্যাপ্লাই করেছি রাত্রিবেলা, $10 per hour, বা দোকানে কাজের জন্য, কলকারখানা যা আছে কাজের জন্য কেউ নেবে না, কারণ আমার তো মাস্টার্স আছে, পিএইচডি আছে, এমবিএ আছে, বয়স বেশি হয়ে গেছে, এখন কে নেবে আমাকে। ফলে আমি আলটিমেটলি ঘোড়ার ঘাস কাটি, মানে আমি ওটা ইয়ার্কি মারছি না, আমি ওই বাচ্চা মানুষ করছি আর ঘোড়ার ঘাস কাটছি, আর কিছু রেন্টাল প্রপার্টি আছে সেগুলো ম্যানেজ করার চেষ্টা করছি। তবে ইচ্ছে আছে আমি যেভাবে এসেছি আর কি এই দেশে, সেই গল্পগুলোর বলার, এই দেশে স্কলারশিপ নিয়ে বলার। ওই একটা যেমন রেকর্ড করলাম, এদিক ওদিক পড়াশোনা করি, হ্যাঁ, পিসি পিসি চলে যাই, এর থেকে কিছু জ্ঞানের কথা বলার। তো যাদের যাদের ওই প্রশ্নগুলো করেন যে আমি করিটা কি, আমি আমেরিকাতে বসে আমি করছিটা কি এত বছর ধরে, তো এইটা হচ্ছে আমার আমেরিকান ড্রিম। স্টার্টেড অ্যাজ সায়েন্টিস্ট, বিকাম আ রেন্টম্যান। বাট এই আমেরিকান ড্রিমটা তো হয়তো who knows, দিনের শেষে হয়তো আমি এইটা না হলে হয়তো ইউনিভার্স বলুন বা ভগবান ভগবদ্লোক বলুন বা যাই বলুন, হয়তো এইটা দিয়ে এই যে আমি আজকে বাংলা বলতে পারছি না বলে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা 25 কোটি বাঙালির মধ্যে, মানে যদি আহ, কিছু মানুষের কাছে যদি পৌঁছাতে পারি আর কি, সেই হিসাবে চেষ্টা করছি। এটা তো হতো না, সেই হিসাবে এটাই আমার আমেরিকান ড্রিম। যে আমেরিকায় বসে সারা পৃথিবীর আমার মতো যারা বাঙালি তাদের সঙ্গে একটা সংযোগ তৈরি করার চেষ্টা করব। আমার বাবার পুরানো গান যেগুলো লেখা নেই, কেউ গায় না, বোরিং, সেগুলো আমার গান করা উচিত না, এবার গান করব। যেভাবে আমার প্রতিবাদ করা উচিত না, কিন্তু প্রতিবাদ করব, রাইট? আমাদের বাঙালির তো ওই অভ্যাসটা আছে, যেটা করার নয় সেটা আমরা করব, রাইট? তো সেইটাই আর কি, সেইটা নিয়ে আজকের মানে আমার ফ্রিডম ফাইটার দাদুর গল্প, আমার আমেরিকান ড্রিমের গল্প, কীভাবে সায়েন্টিস্ট থেকে শুরু করে আমি আজকে রেন্টম্যান হয়ে গেছি। বাট জীবন তো চলছে, আমি জানি আমার থেকে, আমি তো অ্যাটলিস্ট খেতে পাচ্ছি, মানে ইনফ্যাক্ট পৃথিবীতে ধরুন গাজাতে যে বাচ্চাটা আজকে, সে তো কোনো দোষ করেনি। খাবার নেই, জল নেই, কে ভুল কে ঠিক জানি না, কিন্তু কিছু মানুষের স্বার্থ দেখার জন্য কষ্ট পাচ্ছে, ওগুলো খারাপ লাগে। ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্ব বলুন, আমেরিকাতেও অতীত গল্প চলছে, মতামতের একটু এদিক ওদিক হলেই মুশকিল। মানে চারপাশে তো দেখি, এখানে হচ্ছে আমরা যে ছোট্ট গ্রামে থাকি, মানে একদম সাদাদের গ্রাম, 98%, আমাকে এখনও ভাবে মেক্সিকান, নাহলে মুসলমান ধরে নেয়। তো মানে প্রতিবেশীদের বাড়ি, মানে বাড়ির বাইরে গেলেই আর কি দেখতে পারে, বাড়ির সামনে লিখে রেখেছে গড, ট্রাম্প, গড গান ট্রাম্প, সেইভাবে ওরা লেখে আর কি, প্রথমে ভগবান, তারপরে বন্দুক, তারপরে ট্রাম্প। তো ফলে মুখ বুঝে থাকতে হয়। আমরা তো প্রো এডুকেশন, আমার কোনো দল নেই, আমার কোনো এজেন্ডা নেই, কিন্তু আমি প্রো এডুকেশন, কারণ আমার মনে হয়েছে একটু মানুষ যদি পড়তে পারে, হ্যাঁ, মানে আমি বিশ্বাস করি পৃথিবীর সব থেকে বিপজ্জনক জায়গা হচ্ছে লাইব্রেরি। কারণ সেখানে গেলে আপনি এত বই পড়বেন, সে দফা 302 হোক, আর রহস্যতন্ত্র হোক, আর আনন্দ হোক, আর আনন্দমেলা হোক, বা ভাগবত গীতা হোক, বা শ্রী চৈতন্য চরিতামৃত হোক, আপনি যাই পড়বেন তার একটা এফেক্ট থাকবে, বা বাইবেল হোক। হ্যাঁ, মানে আমার মাস্টারমশাই বলতেন আর কি, হ্যাঁ, যে স্বর্গেও ছুঁচো আছে, সুতরাং আমেরিকাতেও অনেক ভালো জিনিস আছে, আমেরিকাতেও আমাদের ভারতবর্ষে অনেক ভালো জিনিস আছে,
তবে ভারতবর্ষে যেটা এখন আমার মনে হয়েছে, আমি প্রথম 23 বছরের অভিজ্ঞতা বলছি, মানে 2012 পর্যন্ত আর কি ভারতবর্ষ থেকেছি। ভারতবর্ষে বিচার ব্যবস্থা স্লো হলেও কিছু কাজ হয়, লেগে থাকলে কিছু কাজ হয়। এখানে বড় লোক না হলে, লয়ার ম্যানেজ করতে না পারলে কিচ্ছু হবে না। আর কিছু সময় পেরিয়ে গেলে ইউ আর ইউজলেস। যে কারণে আমি ঠিক করেছি ভবিষ্যতে ছেলেপুলেদের যখন দায়টাগুলো মিটে যাবে, বেঁচে থাকলে আমি আমার আত্মজীবনটা লিখব জবলেস নট স্পাইনলেস, জাস্ট এই মজাটা করার জন্য, উইথ ডকুমেন্ট দেখানো যে এই দেশে কি রকমের 2 নম্বরিটা হয়। সারা পৃথিবীতে মানুষ বলে বেড়ায় আমেরিকা হচ্ছে পৃথিবীর 1 নম্বর দেশ, আমেরিকা পৃথিবীতে 1 নম্বর দেশ। দিনের শেষে বাগনানো যা, আমার বাগনানো যা, আর বোম্বেতে থেকেছি, বোম্বেও যা, আমেরিকাও তা। এইটা যদি মাথায় রাখেন, আর আমার বাঙালপুরের স্কুলের মাস্টারমশাইয়ের উপনিষদ থেকে দেওয়া ওই উপদেশটা যদি মাথায় রাখেন, যে স্বর্গীয় চুচু আছে, দেখবেন জীবন ঠিক কেটে যাবে। ভালো থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু মোটিভেট করে যাবেন। আমি চালিয়ে যাবো, জানি না, আমার তো এটাও তো 3 বছর বাড়ি ভাড়ার প্রোগ্রামের মতো। আমার লক্ষ্য হচ্ছে 3 বছর ধরে আমি চেষ্টা করব, যদি বেঁচে থাকি, ইউটিউবের থ্রু দিয়ে বাঙালিদের কাছে পৌঁছানোর চেষ্টা করা। এবার 3 বছর পরে যদি না হয়, তখন আমার দ্বারা হলো না। চেষ্টাটা তো করেছিলাম, একটা বাকেট লিস্ট, রাইট? যে লোককে হাসানোর তো একটা চেষ্টা করেছিলাম। এখন তো আমি আর উত্তম দাস বা বিভাস চুরের মতো পশ্চিমবঙ্গের সারা প্রান্ত ঘুরে হাসাতে পারবো না, কমেডি শো করতে পারবো না, কিন্তু ওই ইউটিউবের থ্রু দিয়ে একটু অভিজ্ঞতা বলবো, কি করে এই দেশে আসতে হয় বলবো, কি করে আপনার নাতিকে বড়লোক করবেন পরের ভিডিওটা এটা। হ্যাঁ, যাতে আমি আমার পিএইচডির বিদ্যে, সায়েন্স টিচারের বিদ্যে, এমবিএকে কম্বাইন করে, ম্যাথমেটিক্স কম্বাইন করে একটা স্লো ব্যাট স্টেডি অ্যাপ্রোচ বলবো। হ্যাঁ, কী করে অ্যাকচুয়ালি, মানে ওভারনাইট যারা পয়সা কড়ি করতে চান তাদের যে আমি বলতে পারবো না, ক্ষমতা নেই, বিদ্যে নেই, কিন্তু যারা স্লো বাট স্টেডি কিছু টুকটুক টুকটুক করে এগোতে চান আর কি, আমাদের সেই খরগোশ আর কচ্ছপের গল্পের মতো, তো সেই সব গল্পগুলো করে যাব। একটু সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, ভালো থাকবেন, আবার আসবো।